স্মৃতি বড় এক আজব জিনিস। সেটা ছোট বাচ্চাগুলোকে দেখে নিজের শৈশবের কথা মনে হোক, কিংবা সমুদ্রের কাছে বসে জীবনের কাটিয়ে আসা এতগুলো দিনের হিসেব নিকেশ করা হোক। অস্ত যাওয়া সূর্য ঠিক কি বলতে চায়, আর সমুদ্রের পাড়ে বসে ঢেউয়ের আওয়াজ শোনা হোক, কিংবা মাঝ নদীতে নিজেকে বঙ্কিমচন্দ্রের সাগর সঙ্গমে নবকুমার মনে করা হোক, এই সব কিছুকে আবার নতুন করে বাঁচার জন্য এবার আর পাহাড় নয়, চলে এলাম বাঙালির কলকাতা থেকে ঠিক 3 ঘন্টার দূরে অবস্থিত এক আকর্ষণীয় ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড। ঘড়িতে সময় তখন সকাল 10:30। শিয়ালদা থেকে সাউথ ডিভিশনের ট্রেন ধরে 3 ঘন্টার রাস্তা অতিক্রম করে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। বেরিয়েই দেখি স্টেশনে প্রচণ্ড ভিড়, আর স্টেশন থেকে সোজা হেঁটে গিয়েই বাঁদিকে গেলেই টোটো আর অটো অপেক্ষা করবে আপনাকে হুজ্জাইতের ঘাটে পৌঁছে দেওয়ার জন্য। এখান থেকে ঘাট পর্যন্ত একটা টোটো ভাড়া করে নিয়েছি। একটা টোটোতে 6 জন যাব আমরা। পার হেড ভাড়া 50 টাকা করে, সবাই যাচ্ছে। এরপর নামখানা বীচের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আর 7 মাইল নামক একটি জায়গা থেকে ডান পাশে ঢুকে গ্রাম্য পথের চারিদিকের গাছপালাগুলোকে দেখতে দেখতে পৌঁছে গেলাম হুজ্জাইতের ঘাটের কাছে। এখন যে ঘাটটা এসেছি ওটার নাম হচ্ছে হুজ্জাইতের ঘাট। এটা নামখানা থেকে নেবে, টোটো ধরলে 7 মাইলে এলে ওখান থেকে হুজ্জাইতের ঘাটে এসে পৌঁছানো যাবে। তো এখান থেকে টোটো পার করে আবার ওদিকে একটা টোটো ধরতে হবে। এখানে টাইম সূচি দেওয়া আছে যে ঘাট থেকে কীভাবে যাওয়া যেতে পারে। তো তোমরা এটা পজ করে পড়ে নিতে পারো যে এই উপরে যেটা রয়েছে এটা হচ্ছে হুজ্জাইতের ঘাট। এখান থেকে যেতে পারো। সবাই মোটামুটি লাইন দিয়ে এখান থেকে নামছে, টোটো থেকে নৌকায় নামছে। আমরাও যাব, নৌকায় গিয়ে বাকি সৌন্দর্যটা দেখাচ্ছি। এরপর নৌকায় চড়ে বসলাম সে এক নতুন অভিজ্ঞতা করার জন্য, আর কিছুক্ষণের মধ্যে নৌকা হয়ে গেল ভর্তি, আর সবাইকে নিয়ে নৌকা চলল আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হুজ্জাইতের ঘাট থেকে নেমে গেছি, আবার এখান থেকে একটা টোটো ধরতে হবে, ধরে যাব রিসর্টে। টোটো ভাড়া কত করে একটু জেনে নেবো দাদার থেকে। দাদা কোন টোটো যাবে? 35 টাকা করে বলছে টোটো ভাড়া পার হেড। চলো যাওয়া যাক, যেটা বলবে সেটাতেই যেতে হবে, কিছু করার নেই। বাকিটা যেতে যেতে এনজয় করবো, দেখাবো। চলো কোন টোটোতে যাচ্ছে আমাদের সাথে দেখাতে হবে। পৌঁছে গেছি টোটোতে করে স্যান্ড ক্যাসেল বিচ রিসর্টে। এবার এন্ট্রির পালা, গিয়ে দেখবো কেমন লাগছে জায়গাটা। টোটোতে 35 টাকা করে নিল, মিনিমাম 25 থেকে 30 মিনিটের রাস্তা ভালো। লোকের বাড়ির ভেতর দিয়ে লোক রান্না করছে, স্নান করছে, সেগুলো দেখতে দেখতে এলাম। আর এই হচ্ছে রিসর্টের এন্ট্রিটা, বাইরে পোস্টার লাগানো স্যান্ড ক্যাসেল বিচ ক্যাম্প। ভেতরে আসছি, ভেতরে এনভায়রনমেন্টটা তোমরা দেখো। এই যে ঢুকছি, এদিকে এগুলো হচ্ছে এরকম মাড হাউস। বাইরে মোটামুটি ঢুকে প্রথমেই হচ্ছে মাড হাউস, এগুলো ডান দিকে। আর আমরা যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে হোয়াইট হাউস, ওগুলো একটু এর সাইডের দিকে, ওগুলো সমুদ্রের সাইডের দিকে। প্রথমে ঢুকেই হচ্ছে এরকম বসার জায়গা, এখানেই মনে হয় লাঞ্চের জায়গা। এদিকে রিসর্টগুলো রয়েছে, এগুলো আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, পরে ঘুরে দেখাবো বাকিটা। এই যে এরকম একটা করে ডাব দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস। ডাবটার সব থেকে বিশেষত্ব হচ্ছে, সব থেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে ডাবটা ডাবের মতো খেতে। এই যে আমাদের রুম, হোয়াইট হাউস, এগুলো একেবারে সমুদ্রের সামনে। ভেতরেগুলো ছিল মাড হাউস, আর এগুলো হচ্ছে হোয়াইট হাউস। এই যে হোয়াইট হাউসের রুমগুলো, আর সামনেই রয়েছে এরকম সমুদ্র। হোয়াইট হাউসের রুমগুলো হচ্ছে এরকম, একটা খাট, 2-3 জন শোয়ার জায়গা, টেবিল, বাথরুম। বেসিক একেবারে, মানে অত অ্যাডভান্স কিছু না, নর্মাল মোটামুটি কাজ চালাতে হবে। এখানে এরকম একটা বসার জায়গা আছে, এই সমুদ্র, সামনেই সমুদ্র। এই যে সামনে এরকম একটা সিঁড়ি মতো আছে, সেখানে সমুদ্র, আর এখানে বসে বসে এনজয়, রিল্যাক্স করতে হবে, রিল্যাক্স। এখানে এরকম একটা সিঁড়ি পেরিয়ে সামনে এলে সমুদ্রের পাশে এরকম ছোট ছোট টেন্ট, আর রয়েছে এরকম সুন্দর একটা ভিউ, দূরে নৌকা দেখা যাচ্ছে। এখানে অনেকে ফটোশ্যুটও করছে। রাত্রেবেলা জায়গাটার ভিউটা ভালো করে দেখাবো। দিনটা শনিবার হওয়ায়
আমাদের মধ্যে একজনের নিরামিষ ছিল, পেঁয়াজ এবং রসুন পুরোপুরি ছাড়াই, আর সেটার জন্য আপনাদেরকে আগে থেকে হোটেলে ফোন করে জানিয়ে দিতে হবে। ননভেজ থালিতে ছিল ডাল, আলু ভাজা, কাতলা মাছ, একটা তরকারি, একটা চিংড়ি মাছের মালাইকারি। এখন ঘড়িতে সময় বিকেল 4টে। এখানে মোটামুটি আশেপাশে অনেক রিসর্ট আছে, আর প্রত্যেকটা রিসর্টেই এরকম একটা করে অংশ বেরিয়ে আছে যেখান থেকে মানে এসে সবাই বসে আড্ডা মারতে পারবে। এই যেখান থেকে যত দূরে দূরে যাবো সব এগুলো 1টা 2টো 3টে 4টে যত আছে সব কটা একটা রিসর্ট। আর সবার মোটামুটি বাইরে একটা করে লেজ বার করা আছে যেখানে এসে সবাই সন্ধ্যেবেলা বা বিকালবেলা যখন ইচ্ছা বসে ছবি তুলুক। আর এটা যখন জোয়ার হয়ে যায় না, তখন মানে জলটা পুরো পায়ে এসে লাগে, এত এত উপর পর্যন্ত জল চলে যায়, উপর পর্যন্ত জল চলে যায়। এখন ভাটা আছে, তো ভাটাতে কাদা, বেশিরভাগ অংশটাই কাদা। এখানে অনেকে স্নান করছে, আবার দূরে এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে না, অনেকে দূরে এখানে স্নানও করছে এই কাদা জলে। বালির মধ্যে লাল আভাটা পড়েছে। মোটামুটি কেউ যদি চায় এখানে এসে হাঁটতে পারে, ঘুরতে পারে, বাট স্নান করাটা কতটা পসিবল সেটা আমি বলতে পারছি না। অনেকে চাইলে করতেই পারে, কিন্তু কাদা জল ম্যাক্সিমামটা করাটা সেটা তো নিজের উপর ডিপেন্ড করবে যে কতটা করতে পারবে। অনেকে ফটোশ্যুটও করছে, বাচ্চাগুলো খেলা করছে, এখানকারই স্থানীয় বাচ্চারা। ভালো, খারাপ বলবো না, ভালো। নিজের মতো করে এনজয় করতে হবে, নিজের মতো করে। তুমি যে কোনো জায়গা, সেটা এইটা হোক বা যে কোনো জায়গায়, যদি নিজের মতো করে সেখানে নিজের মতো আনন্দ খুঁজে পাও, তাহলে সেই জায়গা অবশ্যই লাখ টাকার সমান। আর যদি তুমি 1 লাখ টাকা খরচ করে কোনো জায়গায় গিয়ে সেখানে মানসিক শান্তি না থাকে, তাহলে সেই জায়গা জিরো, কোনো মানেই হয় না। এখন যাচ্ছি এখানের একটা অন্যতম আকর্ষণ ম্যানগ্রোভ অরণ্য দেখতে। অভিযানে বেরিয়েছি সবাই মিলে। লোকের বাড়ির পাশ দিয়ে, তাদের বাড়ির বাথরুমের পাশ থেকে লোকের বাড়িতে গামছা ঝুলছে, সেসব দেখতে দেখতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছি ম্যানগ্রোভ অরণ্য দেখতে। তোমরাও দেখতে পাবে কি জায়গা। রাস্তাটা দেখো তোমরা কতটা সুন্দর, সঙ্গে সঙ্গে ভয়াবহ। দুদিকে এরকম জলজ জায়গা, মাঝখান থেকে এরকম রাস্তা। যেতে যেতে একটু পরে পৌঁছে যাব সেই সুন্দর জায়গা। মনে হচ্ছে সামনে দেখা যাচ্ছে ওই উঁচু উঁচু বাঁধটা পেরোলেই সামনে। আপনারা আবার এক্সাইটমেন্টে তাড়াহুড়ো করবেন না, তাহলে পাশে জলে পড়বেন। দুদিকে জল, আর এই যে উপরে উঠলেই অপেক্ষা করছে কাকু লুঙ্গি পরে সেই জায়গাটায়। এই হচ্ছে সেই জায়গা। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় জায়গাটা কেমন লাগলো, আমি বলবো মোটামুটি, খুব একটা ভালো না। জায়গাটা ভালো, কিন্তু মানুষের নোংরা প্লাস্টিক ফেলে জায়গাটাকে নোংরা করে সেটার সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেওয়া হয়েছে। চারিদিকে ধুধু মাঠ, আর মাঝখানে এরকম একটা মাটির বাঁধ, আর তার ডান দিকেই যে মাঠ রয়েছে সেখানে রয়েছে ম্যানগ্রোভ গাছ। অনেকে ফটোশ্যুট করছে সেখানে। একটা ভালো অ্যাডভাইস দেবো, যদি এখানে হোটেল থেকে বা কারুর প্রলোভনে পা দিয়ে ম্যানগ্রোভ অরণ্য দেখতে আসেন, এই পেছনে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, গাছগুলো সব প্লাস্টিক ঝুলছে। এখানে বেস্ট জায়গা হচ্ছে চা দোকানটা, বসে বসে চা খাবে, ঘরে চলে যাবে। আবার হোটেল থেকে বলছে যে গাইড দেবে। গাইড মানে এই প্লাস্টিক জড়ানো গাছ দেখার জন্য হচ্ছে গাইড লাগবে, ঠিক আছে? তো এখানে এসে দেখতে পারেন, এখানে বসবেন, এই পেছনে চা দোকান আছে, চা খাবেন, আর সামনে এখানে বসে বসে দেখবেন, নিচে নামার দরকার নেই। সেখান থেকে ফিরতে ফিরতেই দেখি নেমে গেল সন্ধে, আর চারিদিকের রিসর্টগুলোতে জ্বলে উঠেছে এরকম রং বেরঙের আলো, আর শুরু হয়েছে ক্যাম্প ফায়ার আর বারবিকিউ চিকেনের প্রস্তুতি। সেখানেই গিয়ে তার প্রস্তুতিটা একটু দেখতে লাগলাম। এখানে বোন ফায়ারটা হচ্ছে, গান চলছে, নাচটা হবে, হয়তো সবাই নাচবে। এখানে বারবিকিউ চিকেন হবে, তাই জন্য জ্বালিয়ে নিয়ে এসেছি। কিছুক্ষণ পরেই আমাদের প্লেটে চলে এলো কাঁকড়ার ঝাল, 1 কেজি বারবিকিউ চিকেন আর পনিরের পকোড়া। কাঁকড়াটা কেমন খেতে মা? খুব সুন্দর হয়েছে, কিন্তু একটু ঝাল হয়েছে, খুব ভালো লেগেছে, দারুণ। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। বসে আছি কটেজের ব্যালকনিতে, আর সকালবেলা সামনে যে সমুদ্রটা চলে এসছে একেবারে পায়ের কাছাকাছি। এই যে দূরে সমুদ্র,
একেবারে সামনে চলে এসছে। ভোরের বেলা সমুদ্রের বিচে সূর্যের লাল আভা এসে পড়া আর সেটার সৌন্দর্য ছিল মনোমুগ্ধকর করে দেওয়া। সকালবেলা সেই জলের আওয়াজ শুনতে শুনতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন অনেকটা সময় কেটে গেল। ব্যালকনি থেকে বসে বসে আর দেখতে পারলাম না, সামনে চলে আসতেই হলো। দূরে দেখো কত সুন্দর সূর্যের রোদটা পড়েছে বালির মধ্যে, আর সামনেই সমুদ্র। দারুণ লাগছে এই যে সূর্যের রোদটা পড়েছে বালির মধ্যে। এরপর রিসর্টে ফিরে ব্রেকফাস্ট কমপ্লিট করে বেরিয়ে পড়লাম ঘরের উদ্দেশ্যে, সেই একই চেনা পথ ধরে ঘরে ফেরার পথে। অন্য দিনের মতো সেদিন স্টেশনে ছিল না অনেক লোকের আওয়াজ, কোনো কলরব, যেন আমার ঘরে ফিরে যাওয়াটাকে প্রকৃতিও মিস করছে। ঘড়িতে সময় সকাল 11:45 আর এখন পৌঁছে গেছি নামখানা স্টেশনে। আমাদের ট্রেন রয়েছে 12:28-এ। হোটেল থেকে চেক আউট করেছি সকাল 10টার সময়। আসতে মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগলো টোটোতে করে। এইভাবে পুরনো স্মৃতি চলে যেতে থাকে আর যুক্ত হয় স্মৃতির পাতায়, আর আসতে থাকে নতুন স্মৃতি, নতুন উত্তেজনা আর নতুন হারিয়ে যাওয়ার কিছু কাহিনী। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলো, ভালো থেকো, টাটা, বাই বাই।